শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে দেবাশিস রঞ্জন সরকার। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে উত্তপ্ত হয়ে ওঠে প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সদস্যদের প্রশ্নকে পল্টন ও শাহবাগের বক্তব্যের সঙ্গে তুলনা করলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বিরোধী দলীয় নেতা ফ্লোর পেয়ে বলেন, সংসদের শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের সদস্যদের তাচ্ছিল্য করছেন। তার বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান। এই পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নেন। উপস্থিত সদস্য সভাপতি মণ্ডলীর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয় বিকাল ৩টায়। প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে সরকারের মন্ত্রীদের প্রশ্ন করছিলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ আলাদা করে দুটি প্রশ্ন করেন। তবে তাদের প্রশ্ন সুনির্দিষ্ট হয়নি দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, এটি প্রশ্ন না শাহবাগের বক্তব্য, তা বোঝা মুশকিল। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়া পার্লামেন্টের বক্তৃতা দেওয়া এক কথা না। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যে প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা। সবাই একসাথে দাঁড়িয়ে কথা বলায় হট্টগোল তৈরি হয়। এর মধ্যে প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী দল এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোয়েশ্চেন করতে হবে। সেই জন্য বলছি এটা মহান জাতীয় সংসদ, বাইরের বক্তৃতা এখানে চলে না। পরে স্পিকার সুযোগ দিলে স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তার অভিযোগ, বরাবরই বিরোধী দলের সদস্যদের তাচ্ছিল্য করেন মন্ত্রী। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। আজকে একই বক্তব্যে দুইবার উনি অ্যাটাক করে ফেললেন। আমার সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম। হট্টগোলের সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্পিকার। অপর পক্ষের প্রতি সম্মান রেখে বক্তব্য সবাই রাখবেন। অসংসদীয় কোনো কিছু যদি বলে থাকেন সেটা আমরা দেখব। এর আগে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান 4000 এসআই, 400 সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ দেবে সরকার। এ সময় তিনি লুট হওয়া অস্ত্র উদ্ধার বিষয়েও কথা বলেন। নতুন 4000 এসআই নিরস্ত্র পদ সৃজন, নতুন 400 সার্জেন্ট পদ সৃজন এবং নতুন 10,000 কনস্টেবল পদ সৃজন। লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য আলাদা একটা কমিটি করে দেয়া হয়েছে, সব বাহিনী মিলিয়ে। মন্ত্রী জানান, অতীতে কয়েকটি জেলা থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়োগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুর আর সাথে কিশোরগঞ্জ, এরকম 4-5টি জেলা আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে একটু একখণ্ড জমি কিনে তার ওখানে গ্রামের ঠিকানা, স্থায়ী ঠিকানা পরিবর্তন করেছে। এইভাবে অনেক অনিয়মের মাধ্যমে তারা পুলিশে জনবল নিয়োগ দিয়েছে বিগত সরকারের সময়। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। এরপর বেশ কিছু বিষয়ে আপত্তি তুলে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। বৃহস্পতিবার রাতে সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন ওয়াকআউট করেন বিরোধী জোটের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় উপনেতা বলেন, সার নাই, বিদ্যুৎ নাই, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক। এসব জনদুর্ভোগ নিয়ে আলাপ না করে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন। সরকার তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছে, সমস্ত বিল আইন তাদের মতো করে সাজিয়ে নিচ্ছে। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিচ্ছিন্নভাবে মানবাধিকার ও গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপন করা হচ্ছে। এছাড়া স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তিনি। পরে চিফ হুইপ বলেন, বিরোধী দলের নেতা অধিবেশন ডাকতে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার এখতিয়ার রাখেন না। জুলাই সনদ অনুযায়ী সব সংস্কার করা হবে। সংসদের অধিবেশন রোববার বিকেল 3:30 পর্যন্ত মুলতবি করা হয়েছে। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, জিনিস তেল নাই, সার নাই। আমরা আশা করেছিলাম আজকেই সে সমস্ত বিষয়ে আলোচনা হবে। প্রশ্নোত্তরের সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্যভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে,
যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরা জিনিসটা পরিচালনা করছে সংসদ, ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি। সকল বিরোধী দল, সকল দল মিলে যাহা কিছু স্বাক্ষরিত হয়েছে তার দাড়ি কমা সেমিকলন থেকে শুরু করে সব কিছুই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আমরা বাস্তবায়ন করব। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা চুক্তিতে বাংলাদেশকে যোগদানের প্রস্তাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তবে বাংলাদেশকে নিতে চাইলে তা ইতিবাচকভাবেই দেখা হবে বলে জানান তিনি। সংসদ অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এই যৌথ প্রতিরক্ষা চুক্তি বিশ্ব মুসলিম সমাজের অভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে অন্যদের উদ্বেগের কিছু নেই। আরও বলেন, এই চুক্তি বিস্তৃত হলে মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটা আমাদের পরিবারের, মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। নেপালে আকস্মিক ঢলে নিহতদের উদ্দেশ্যে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সাথে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। পরে সর্বসম্মতিতে প্রস্তাবটি গ্রহণ করা হয়। পাশাপাশি সদ্য প্রয়াত সাবেক এমপিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন সংসদ সদস্যরা। এর আগে নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নেপালের দুর্যোগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিবিড় যোগাযোগ রেখেছে বাংলাদেশ। দেশটির ক্ষয়ক্ষতি সামলাতে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ও বাংলাদেশের পক্ষ থেকে নেপালের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও শোক জানানো হয়। পাশাপাশি কাঠমান্ডুকে সর্বাত্মক সহযোগিতার প্রস্তাব দিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করে বৃহস্পতিবার সন্ধ্যা বা শুক্রবারের মধ্যে বাংলাদেশকে জানাবে নেপাল সরকার। তাছাড়া নেপালে কোনো বাংলাদেশি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তা ঢাকাকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। আমাদের সহমর্মিতা, আমাদের শোক জ্ঞাপন করেছি। আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা অফার করেছি। আমরা তো এখনও পর্যন্ত জানতে পারিনি যে কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কিনা। যদি হয় তাহলে পরে আমাদেরকে যেন জানান এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আগামী মাসে স্থানীয় সরকার নির্বাচনে তফসিল দিতে চায় ইসি, আর ডিসেম্বরের মধ্যেই করতে চায় ভোট আয়োজন। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি। পরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ঠাকুরগাঁ 1 আসনের উপনির্বাচন করতেও তারা সম্পূর্ণ প্রস্তুত। সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে ইসি রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছেন। এই বছরের মধ্যে যদি শুরু করতে চাই, কারণ আমার যেহেতু পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। ক্লেট যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। সবাইকে মেধা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, কাউকে অবহেলা বা বেশি সুবিধা দেয়া যাবে না। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় প্রকৌশলী সম্মেলনে একথা বলেন তিনি। রাষ্ট্রের প্রতিটি জায়গায় মেধাবীদের ব্যবহার করার তাগিদ দেন রুহুল কবির রিজভী। বলেন, কারিগরি শিক্ষার পাশাপাশি গবেষণাকেও গুরুত্ব দিতে হবে। এছাড়া বলেন, দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও নামমাত্র বেতনে চাকরিতে প্রবেশের বিষয়টি দুঃখজনক। গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে। এই নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত বলেও জানান তিনি। এইখানে আমরা ন্যায্যতা চাই, কিন্তু তা দিয়ে কি এই যে তোমরাই বলতেছো যে বিশাল প্রকৌশলী সমাজ, তাদের কি চাকরির সংস্থান হবে? তাহলে আমাদেরকে এই চাকরি কিভাবে হবে, আমাদের কর্মসংস্থান কিভাবে হবে, সেই রাস্তাও কিন্তু আমাদের সরকারকে বাতলে দেবে। কোনো পেশাকেই আমি ছোট করে দেখছি না, কারা বড় কারা ছোট। শুধু এইটুকু বলবো যে নিঃসন্দেহে উচ্চশিক্ষিত যারা,
তারা উচ্চ পর্যায়ে চাকরি পাওয়া উচিত, এটা তো একটা কমন সেন্স বলে। দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতাকে গ্রেপ্তারের জের ধরে তুলকালাম ঘটেছে। থানার ভেতরেই সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দুই গ্রুপ। প্রত্যক্ষদর্শীরা জানায় দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা ঘেরাও করে তার অনুসারী শ্রমিকরা। সামনের সড়কে বাস ট্রাক রেখে ব্যারিকেড দেওয়া হয়। এক পর্যায়ে থানায় প্রতিপক্ষ গ্রুপের লোকজন উপস্থিত হলে দেখা দেয় উত্তেজনা, বাধে সংঘর্ষ, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রেপ্তার শ্রমিক নেতা সমর্থকরা জানান, মোটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল আজ। তাদের অভিযোগ, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। থানা চত্বরে মারামারির জন্য একে অন্যকে দুষছে দুপক্ষ। দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভাঙচুরের পাশাপাশি থানার সামনে ব্যারিকেড দিয়ে রাখা কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। এদিকে বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার রাত থেকেই ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তার অনুসারী শ্রমিকরা। রানীগঞ্জ থেকে আসছি এই বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। আসে দেখি যে এই রাস্তাঘাট বন্ধ, মানে গাড়ি অবরোধ। 10 মাইল থেকে যে কি কষ্ট করে যে আসতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শেখ বাদশা শ্রমিক নেতা, তাকে সুনির্দিষ্ট মামলার রেফারেন্সে আমরা গ্রেপ্তার করেছি। সকাল থেকেই কিছু অল্প সংখ্যক শ্রমিকরা যারা বাস এবং ট্রাক দিয়ে রাস্তাঘাট কিছু ব্যারিকেড দিয়েছে। রংপুরে আলোচিত 4 মার্ডারের ঘটনায় গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ এবং মুগ্ধ দাসের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হবে, সেই সাথে হবে ডোপ টেস্ট। এই জন্য আদালতে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ। বৃহস্পতিবার সকাল 10টায় মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে মামলার অগ্রগতি নিয়ে ব্রিফ করেন তিনি। বলেন, আসামিদের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী গণপতি চক্রবর্তী ও পরিবারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রীতিলতা চক্রবর্তী এবং আগামী চক্রবর্তীকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে আবারও নিশ্চিত করেন পুলিশ কমিশনার। তিনি জানান, গ্রেপ্তারকৃত সিদ্ধার্থের পূর্বপুরুষের কাছ থেকে বাড়ির জমি কিনেছিলেন গণপতি। শরিকদের মধ্যে টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে কোনো ঝামেলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আমাদের যে দুইজন অভিযুক্ত এরেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ স্বজনদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। জানাজা ও দাফনের জন্য দেয়া হবে আর্থিক সহায়তা। এছাড়া ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারি আর্থিক সহযোগিতা নিহতদের পরিবারকে দেয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অন্যদিকে দুর্ঘটনায় নিহত আরও 7 বাংলাদেশির মরদেহ দেশে আনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পরিচয় নিশ্চিত করতে তাদের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পরিবারের সহযোগিতায় শনাক্তকরণ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব বাকি মরদেহ দেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 9 জন আমাদের যে ডেড বডি, তাদেরকে আমরা দেশে নিয়ে আসছি। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে। আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে। পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি, সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহ আলমের সাথে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান। বৈঠক শেষে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, গুলশান ও ঢাকা 17 এলাকার কড়াইল, সাততলা ও ভাসানটেক বস্তির বাসিন্দাদের জন্য বিনামূল্যে আবাসন নির্মাণে চীনকে 10,000 কোটি টাকার প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে 42 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করবে চীনের একটি কোম্পানি। আগামী 2 সেপ্টেম্বর এই বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সই হওয়ার কথা।
21.70 টাকা হিসাবে আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে ক্রয় করব। আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়, আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে, এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দু মাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। Now we also move forward as a Mongla Port project. Now we are working with Bangladesh to have the Tista River project. We have the feasibility study. যন্ত্রাংশ হিসেবে আমদানি করে চট্টগ্রামের স্থানীয় গ্যারেজে অ্যাসেম্বল করা বিলাসবহুল একটি BMW গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একই সাথে মোংলা বন্দর দিয়ে ব্যবহৃত যন্ত্রাংশ ঘোষণার আড়ালে আরও 4টি বিলাসবহুল গাড়ি আমদানিতেও জালিয়াতি উদ্ঘাটন করেছে সংস্থাটি। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যন্ত্রাংশ হিসেবে আমদানির পর BMW গাড়িটি এক গ্যারেজে পূর্ণাঙ্গ গাড়িতে রূপান্তর করা হয়। পুরনো একটি গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে সড়কে চলছিল এটি। মোংলা বন্দর দিয়ে আনা 4টি গাড়ির ক্ষেত্রেও একই জালিয়াতি হয়েছে। রাজস্ব ফাঁকি দিতে খুচরা যন্ত্রাংশ বলে গাড়িগুলো কয়েক খণ্ডে কেটে নিয়ে এসেছে। চালানের আমদানিকারক ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস এবং সিএনটেপ এজেন্ট খুলনার ST ইন্টারন্যাশনাল। একটা দুষ্ট চক্রের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটিকে আমাদের বের করে ফেলা, যে এটি কিভাবে আমদানি হলো, এই আমদানি কৌশলটা কী ছিল, কারা এর সাথে জড়িত ছিল, কারা এই নেটওয়ার্কের ভিতরে জড়িত এবং কি কি আইন এইভাবে গাড়ি আনার ফলে লঙ্ঘিত হচ্ছে, এখানে মানি লন্ডারিংয়ের কোনো ইস্যু জড়িত আছে কিনা সেটিও আমরা খতিয়ে দেখব। জামালপুর জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মেহেদীকে বহিষ্কার করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে 25 আগস্ট বয়স্ক অসুস্থ ঘোড়া কিনে চরে নিয়ে জবাই, ঢাকায় এসে হয়ে যায় গরুর মাংস, এমন অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। সেখানে উঠে আসে ঘোড়ার মাংস বিক্রির চক্রের সদস্যদের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনায় মাহমুদুল হাসান মেহেদীর সম্পৃক্ততা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সকালে উপজেলার রামদাসপুর সীমান্তে এই ঘটনা ঘটে। 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, সকাল 6:30টার দিকে 6 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি। পরে বেলা 11:30টার দিকে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করা 6 জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ দেন। সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের বিষয়েও তথ্য পাওয়া যেতে পারে। পূর্বে এয়ারপোর্ট থেকে পালিয়ে যাওয়ার সময় আটককৃত একজন আসামি, এজাহারভুক্ত আসামি চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে তাকে সোপর্দ করেন। ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে 17 বাণিজ্যিক ব্যাংকের সাথে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি হয়। এসব ব্যাংকের কাছ থেকে সংগ্রহ করা হবে 41,000 কোটি টাকা। বন্ধ কলকারখানা চালু করতে গেলে মে মাসে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এর মধ্যে 41,000 কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক থেকে। 19,000 কোটি টাকার যোগান দেওয়া হবে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে। এই প্যাকেজ থেকে 7.5% সুদে ঋণ দেওয়া হবে উদ্যোক্তাদের। এটি বাস্তবায়ন হলে 25 লাখ মানুষ কর্মসংস্থান হবে বলে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, 17 ব্যাংকের মধ্যে 3টি সরকারি, বাকিগুলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ঋণে কারা প্রণোদনার অর্থ পাবেন তা আগেই ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন, পর্যাপ্ত গ্যাসের চাপ নিশ্চিত করা এবং শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সহ বিভিন্ন দাবি জানিয়েছে বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন BKDOA। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জে অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেনের নেতৃত্বে জেলার প্রশাসককে বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটির দাবির মধ্যে রয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে নির্ধারিত সময়ে বিল পরিশোধে ব্যর্থ শিল্প কারখানার সংযোগ বকেয়া বিলের কারণে তাৎক্ষণিক বিচ্ছিন্ন না করা, পাশাপাশি গত 3 মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, কাভার্ড ভ্যান মালিক ও ঠিকাদার অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্যানেল পরিচিতি সভা। বন্দর রিপাবলিক ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে জাহিদুল হাসান, হুমায়ুন কবির সোহেল নেতৃত্বাধীন সমমনা পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। সংগঠনের উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে অঙ্গীকার তুলে ধরেন প্যানেলের সদস্যরা। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তারা। এ সময় বন্দরের পরিবহন মালিক, শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।